হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমরা জানো সামনেই রয়েছে পঞ্চায়েতের বিপুল নিয়োগ, এবং এই নিয়োগে তোমরা যদি একটা জায়গা করে নিতে চাও তাহলে অবশ্যই আজকের ক্লাসটা মন দিয়ে করতে হবে, কারণ আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পঞ্চায়েতে সেক্রেটারি পদের যে পরীক্ষা হয়েছিল তারই বিগত বছরের প্রশ্ন এবং অঙ্কের সব সমাধান। বিগত বছরে দেখা যাচ্ছে পঞ্চায়েত সেক্রেটারি পদে যে পরীক্ষাটা হয়েছিল সেখানে 25টা অঙ্ক ছিল, আর সেই 25টা অঙ্কই বাছাই করে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তার সলিউশন কিভাবে তোমরা করবে তাড়াতাড়ি সেটা দেখানোর জন্য। এবং যখনই তোমরা বিগত বছরের প্রশ্নগুলো সলভ করবে তখনই তোমাদের মধ্যে ধারণা তৈরি হবে যে কিভাবে এখন তোমাদের প্রস্তুতি নিতে হবে। তার জন্য প্রত্যেকে এই বিগত বছরের প্রশ্নগুলো করতে থাকো। অলরেডি আমি পঞ্চায়েত কর্মী এবং পঞ্চায়েত সহায়ক পদের বিগত বছরের প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। এরকম ভাবেই তোমরা যদি কন্টিনিউ এই প্রশ্নপত্রগুলো করতে চাও তাহলে ইয়েস লিখে প্রত্যেকে একটা কমেন্ট করে দাও, আর ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেরি না করে আজকের ক্লাসটা আমি শুরু করব। আজকের ক্লাস রয়েছে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পদের জন্য। ওকে, প্রথম প্রশ্নে আমরা চলে যাই। প্রথম প্রশ্ন কি আছে স্ক্রিনে দেখা যাক। প্রথম প্রশ্ন আমাদের শতকরা থেকে একটা প্রশ্ন। কি বলছে? বলছে one number is 25% of another number. The larger number is 12 more than the smaller. The larger number is এর মানে কি, যে একটি সংখ্যা অপর একটি সংখ্যার 25%। যদি বড় সংখ্যাটা ছোট সংখ্যার থেকে 12 বড় হয় তাহলে এর মধ্যে বড় সংখ্যা কোনটি? একটা দারুণ ট্রিক তোমাদের আজকে শেখাতে চলেছি আমি। ট্রিকটা হলো, যখনই তোমরা এরকম পার্সেন্টেজ দেখবে 25%, প্রথম কাজ হচ্ছে ভগ্নাংশে নাও। 25% মানে 25/100 কাটাকুটি করলে হয় 1/4, তার মানে 1/4। যখনই কোনো একটা লাইনের মধ্যে এই ভগ্নাংশ দেখবে, এই ভগ্নাংশের যে হর বা ডিনোমিনেটর এটা ডিনোট করে পরের শব্দটাকে, তার মানে কে আছে? অ্যানাদার নাম্বার। তাহলে অ্যানাদার নাম্বার কত? 4। আর লব ডিনোট করে প্রথম শব্দটাকে, মানে 1 নাম্বার, সেটাকে 1। তার মানে একটা নাম্বার হচ্ছে 1 আর একটা নাম্বার হচ্ছে 4। 4 একটা নাম্বার আর একটা নাম্বার 1। এবার বলছে যে বড় সংখ্যাটা ছোট সংখ্যার থেকে 12 বেশি। এখানে আমরা দেখতে পাচ্ছি কত বেশি? 3 বেশি। এবার আমরা কি করব? তুলনা করব। 3 মানেই হচ্ছে 12, তাহলে 1 মানে কত? 3 দিয়ে ভাগ করলে 3 4 12। চেয়েছে আমাদের কি? লার্জার নাম্বার। কোনটা আমরা ধরেছি? 4। তাহলে 4 মানে কত? 4 গুণ 4 16। উত্তর হয়ে গেল অপশন নাম্বার বি, 16 হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন। প্রত্যেকে সলিউশন দেখে নাও। আশা করি সবার বোঝা গেল। তো যখনই আমরা কোনো একটা লাইনের মধ্যে একটা ভগ্নাংশ দেখব, ভগ্নাংশের হরটা রিপ্রেজেন্ট করে পরের শব্দটাকে আর লব রিপ্রেজেন্ট করে প্রথম শব্দটাকে। ঠিক আছে, চলো চলে যাচ্ছি আমি 2 নাম্বার প্রশ্নে। 2 নাম্বার প্রশ্ন তোমাদের স্ক্রিনে চলে এসেছে, এবং 2 নাম্বার প্রশ্নটা কিসের উপরে রয়েছে? আয় ব্যয় সংক্রান্ত প্রশ্ন রয়েছে। এবং যারা আমার কাছে এরকম টাইপ ওয়াইজ ক্লাস করতে চাইছো, যে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে পঞ্চায়েতের জন্য টাইপ ধরে ধরে ক্লাস, যে ধরো শতকরা চ্যাপ্টার, শতকরা চ্যাপ্টারে কি কি টাইপের প্রশ্ন আসে? ভোটের অঙ্ক আসে, এই প্রাইস কনজাম্পশন মানে হচ্ছে তোমাদের দাম এবং ব্যবহারের উপর অঙ্ক আসে, এছাড়া সাকসেসিভ কনসেপ্ট মানে পরপর বৃদ্ধি বা হ্রাস শতকরার এই সংক্রান্ত প্রশ্ন আসে। এইভাবে টাইপ ধরে ধরে যারা ক্লাস করতে চাইছো পঞ্চায়েতের পরীক্ষার জন্য, যাতে কিনা তোমরা পরীক্ষায় কমন পাবেই পাবে, এই রকম ক্লাস করার জন্য প্রত্যেকে একটা ক্লাস লিখে কমেন্ট করে দাও। আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিয়ে আসতে চলেছি পঞ্চায়েতে। ওকে, চলো 2 নাম্বার প্রশ্ন দেখো কি আছে। বলছে a person spends 2/3 of his income. এক্ষুনি তোমাদের কি শিখিয়েছি? ভগ্নাংশ থাকলে কি হয়? এই যে হরটা এটা পরেরটাকে রিপ্রেজেন্ট করে, তার মানে ইনকাম বা আয় হচ্ছে 3 টাকা, তার মধ্যে স্পেন্ড করেছে মানে খরচ করেছে কত টাকা? 2 টাকা। তাহলে এক্সপেন্ডিচার বা খরচ হচ্ছে 2 টাকা। 3 টাকা আয়ের মধ্যে 2 টাকা খরচ হয়ে গেছে, তাহলে সেভিংস বা সঞ্চয় করেছে কত টাকা? 3 বিয়োগ 2 1 টাকা।
এবার বলছে and is able to save ₹3200 per month, এক মাসে 3200 টাকা সঞ্চয় করেছে। তাহলে his per month expenditure কত, খরচ কত। এবার আমরা তুলনা করব, আমরা তো অলরেডি নিজেদের মতো সাজিয়ে লিখে ফেলেছি আয় ব্যয় আর সঞ্চয়। তাহলে এই সঞ্চয় এক মানে অ্যাকচুয়ালি কত টাকা, 3200 টাকা। আর চেয়েছে আমাদের খরচ, মানে 2 মানে কত, 3200 গুণ 2 মানে 6400 টাকা। উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি। চলে যাব আমি 3 নাম্বার প্রশ্নের দিকে। 3 নাম্বার প্রশ্ন তোমাদের স্ক্রিনে কি আছে দেখে নাও। বলছে if the simple interest on ₹400 for 10 years is ₹280, then the rate of interest per annum is, এই rate of interest per annum এর মানে হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ, একেই বলা হয় সুদের হার। 100 টাকার 1 বছরের সুদ। আমাদের বলেছে 400 টাকার 10 বছরের সুদ হচ্ছে 280 টাকা। তাহলে আমাদের কি করতে হবে, 10 বছরের সুদের জায়গায় 1 বছরের সুদ বার করতে হবে। 1 বছরে 400 টাকারই 1 বছরের সুদ তাহলে কত, 280 ভাগ 10, 10 বছরের সুদ 280 টাকা। তাহলে 1 বছরের সুদ 280 ভাগ 10 মানে 28 টাকা। এই যে 28 টাকা সুদ, এটা কত টাকার উপরে, 400 টাকার উপরে। তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত, 28 বাই 400 টাকা। আমাদের দরকার কি 100 টাকার 1 বছরের সুদ। তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত, 28 বাই 400 গুণ 100, দুটো শূন্য কেটে দিলাম, 4 7 28। তাহলে উত্তর পেয়ে গেলাম 7% সুদের হার, 7%। অপশন নাম্বার এ হয়ে গেল রাইট আনসার। দেখে নাও সলিউশন। তাহলে সরল সুদ থেকে খুব সহজ একটা প্রশ্ন ছিল। বলেছিল 400 টাকার 10 বছরের সুদ যদি 280 টাকা হয়, বার্ষিক সুদের হার কত। বার্ষিক সুদের হার মানেই হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ। তো আমরা একদম সাধারণ ঐকিক নিয়মের মাধ্যমে বার করলাম যে 100 টাকার 1 বছরের সুদ 7 টাকা, তার মানে সুদের হার 7%। চলে যাব আমি পরবর্তী প্রশ্নে, 4 নম্বর প্রশ্নে। তবে 4 নম্বর প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি যে আমি একটু তাড়াতাড়ি করাচ্ছি, কারণ বিভিন্ন ধরনের স্টুডেন্ট আমার ভিডিও দেখছো। যাদের মনে হচ্ছে ম্যাম আরেকবার দেখলে ভালো হতো, অবশ্যই রিপিট মোডে দিয়ে তোমরা ক্লাসটা দেখবে এবং প্রত্যেকে খাতা পেন নিয়ে অঙ্ক ক্লাস করতে বসবে, তাহলে দেখবে আর কোথাও আটকাবে না। ওকে, চলো চলে যাব 4 নাম্বার প্রশ্নে। 4 নাম্বার প্রশ্ন তোমাদের স্ক্রিনে কি আছে দেখে নাও। বলছে the average age of 8 teachers in a school is 40 years, মানে একটা বিদ্যালয়ে 8 জন শিক্ষকের গড় বয়স হচ্ছে 40 বছর। A teacher among them died at the age of 55 years, 55 বছর বয়সে একজন শিক্ষক মারা গেলেন। Whereas another teacher whose age was 39 years joins them, তার বদলে অন্য একজন শিক্ষক এলেন যার বয়স 39 বছর। এবার বলছে the average age of the teachers in the school now, বর্তমানে ওই শিক্ষকদের গড় বয়স কত। তোমরা নিশ্চয়ই প্রত্যেকে জানো গড় থেকে মোটে নিয়ে যেতে গেলে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে 8 জনের গড় বয়স যদি 40 বছর হয়, 8 জনের মোট বয়স কত, 8 গুণ 40 মানে 320 বছর। এই 320 বছরের মধ্যে একজন শিক্ষক মারা গেছেন, কত বছর বয়সী, 55 বছর বয়সী। যে মারা গেছেন তার বয়সটা তাহলে আমরা বাদ দিয়ে দেব। বাদ দিয়ে দিলে আমাদের দাঁড়াচ্ছে 265 বছর বয়স। এনার বদলে এসেছে একজন নতুন শিক্ষক যার বয়স 39 বছর। তাহলে নতুন এসেছেন মানে যোগ করব, যোগ করলে আমাদের দাঁড়াচ্ছে 304 বছর বয়স। এই 304 বছর বয়স কার, 8 জন শিক্ষকেরই, কারণ একজন গিয়ে তার বদলে তো একজন চলে এসেছেন। তাহলে 8 জনের মোট বয়স যদি 304 হয়, 8 জনের গড় বয়স কত, 8 দিয়ে ভাগ করব। আচ্ছা, 3 8 24, 64, 8 8
64। তাহলে গড় বয়স দাঁড়ালো 38 বছর, অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের রাইট আনসার। তাহলে বয়স সংক্রান্ত আমরা একটা প্রশ্ন দেখে নিলাম। বেশিরভাগ প্রশ্নই তোমরা পাবে পাটিগণিত থেকে, মাঝে মাঝে রয়েছে আমাদের অ্যাডভান্স ম্যাথের মধ্যে মেনসুরেশন মানে পরিমিতি চ্যাপ্টার থেকে মাঝে মাঝে কিছু প্রশ্ন, আর জ্যামিতি থেকে কিছু কিছু প্রশ্ন আমরা দেখতে পাবো। আর বেশিরভাগটাই রয়েছে অ্যারিথমেটিক মানে পাটিগণিত। পাটিগণিতটা যদি তোমরা চ্যাপ্টার ওয়াইজ ভালো করে করো পঞ্চায়েতের পরীক্ষায় কোনো অসুবিধা হবে না। মেন তোমাদের ফোকাস রাখতে হবে পাটিগণিতে, পাটিগণিতের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ক্লাস করতে হবে। ওকে, চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হয়ে গেছে, 5 নম্বর প্রশ্নের দিকে আমরা এগোলাম। কি বলছে 5 নম্বর প্রশ্নে বলছে দ্য সাম অফ টু পজিটিভ ইন্টিজার্স ইজ 80, মানে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল 80। আমি ধরলাম এ আর বি এই দুটো সংখ্যা, এদের যোগফল বলা আছে 80। আর বলা আছে ডিফারেন্স বিটুইন দেম ইজ 20, তাদের বিয়োগফল হচ্ছে 20। তাহলে এ মাইনাস বি এটা বলা আছে 20। দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ স্কোয়ারস অফ দোজ নাম্বারস, মানে ওই নাম্বারগুলোর বর্গের বিয়োগফল কত। বর্গ মানে এ স্কোয়ার আর বি স্কোয়ার, এদের পার্থক্য মানে বিয়োগফল। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র নিশ্চয়ই সবাই জানো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা জাস্ট সূত্রটা বসিয়ে দিলাম। তাহলে সূত্র অনুযায়ী এ প্লাস বি আমরা মান বসালাম 80, এ মাইনাস বি এর মান বসালাম 20, গুণ করে দিলে হয় 1600। তাহলে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি 1600। দেখে নাও সলিউশন। একদম সিম্পল একটা প্রশ্ন, জাস্ট একটা সূত্র আমরা ব্যবহার করেছি। যাদের সূত্র জানা নেই অবশ্যই খাতায় লিখে নাও। ওকে, চলো একটু টাইম নিচ্ছি, সাইডে সরে দাঁড়াচ্ছি। তাহলে 5টা প্রশ্ন আমরা করে ফেললাম। এবার চলে যাব আমি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে তোমাদের একটু বলে রাখি, এখন অনেকেরই মনে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে ম্যাম আপনি আমাদের বিগত বছরের প্রশ্ন করাচ্ছেন, সেটা আমরা বুঝলাম, আপনি আমাদের ক্লাস করাবেন, আপনারা আমাদের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা, আমাদের প্রতিষ্ঠা এডুকেশনের যা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা অন্যান্য বিষয়ে ক্লাস করাবেন, সেটাও বুঝলাম। কিন্তু আমরা পড়বো কোথা থেকে, প্র্যাকটিস করব কোথা থেকে, অঙ্কের প্র্যাকটিস করার জন্য আমি কোন জায়গাটা আমি অ্যাপ্লাই করব, বা আমার যদি নোটস পড়তে হয় আমি কোথা থেকে পড়বো। তো সেই নিয়েও তোমাদের কোনো চিন্তা নেই, কারণ আমরা প্রতিষ্ঠা এডুকেশনের যেসব শিক্ষক শিক্ষিকারা রয়েছি প্রত্যেকে নিজের নিজের বিষয়ের উপর ভিত্তি করে তোমাদের জন্য তৈরি করেছি নোটস, পঞ্চায়েতের স্পেশাল নোটস। এবং এই পঞ্চায়েতের স্পেশাল নোটসে তোমরা যে যে পরীক্ষার জন্যই প্রিপারেশন নাও সেটা, এবং অনেকেই আছো যারা প্রত্যেকটা পরীক্ষা দেবে পঞ্চায়েতের, যেমন পঞ্চায়েত কর্মী পদে, পঞ্চায়েত সহায়ক পদে, পঞ্চায়েতের সেক্রেটারি পদে, যেটা আজকে দেখছো, পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে, প্রত্যেকটা পদের জন্য নোটস থাকবে। এবং কি কি বিষয়ের থাকবে, অঙ্কের থাকবে কোশ্চেন উইথ সলিউশন, বাংলা থাকবে, জিকে থাকবে, ইংলিশ থাকবে, এমনকি পুরোটা তোমাদের প্রস্তুতি হয়ে গেলে তোমরা মক টেস্টও পেয়ে যাবে ওখানে, যাতে তোমরা দেখতে পারবে তোমাদের প্রস্তুতি ঠিক কতটা ভালো হয়েছে। তো তার সাথে থাকছে মক টেস্ট, আর এই সব কিছু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 350 টাকায়। 350 টাকায় পুরো যে পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রিপারেশনের সাথে নোটস গাইড সব তোমরা পেয়ে যাচ্ছ 350 টাকায়। তো কি করতে হবে তোমাদের, এর জন্য তোমাদের কল করতে হবে এই নাম্বারটা 9088890010। জাস্ট এই নাম্বারটা একটা কল করো, এই ব্যাপারে ডিটেলস শুনে তোমরা নোটসটা নিয়ে নাও। ঠিক আছে, চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নটা কিন্তু অঙ্কের নয়, এটা রিজনিং এর প্রশ্ন এবং খুব সহজ একটা প্রশ্ন। দেখো বলছে ইফ ম্যাসন ইজ কোডেড অ্যাজ কি NBTPO, একটু যদি খেয়াল করে আমরা দেখি, দেখো এম, প্রথম লেটারটা কি আছে এম, তাহলে এম এর পরে কে আসে এন, তাহলে পরবর্তী লেটারটা লেখা হয়েছে এ, পরবর্তী লেটার বি, এস পরবর্তী লেটার টি, ও পরবর্তী লেটার পি, এন পরবর্তী লেটার ও। ঠিক একইভাবে ওয়ার্ল্ডকে তাহলে কিভাবে কোড করা হবে বলো, আমি ওয়েট করছি, প্রত্যেকে আনসার দাও। 6 নম্বর প্রশ্নের আনসার কি হবে, আশা করি এটা সবাই পারবে। ওয়ার্ল্ডকে তাহলে কি লেখা হবে প্রত্যেকে বলো, জাস্ট অপশন দেখে উত্তর হয়ে যাওয়ার কথা। ডাব্লিউর পরে কে আসে এক্স, এক্স দিয়ে একমাত্র একটা অপশনই শুরু হয়েছে, অপশন এ। তাহলে কে কে লিখেছো 6 এর এ উত্তর,
ঠিক এতটাই তাড়াতাড়ি উত্তর করা যাবে। ডাব্লিউ আছে তার মানে এক্স হবে, তাহলে অপশন এ উত্তর হবে। তাও একবার পুরোটা চেক করি, ডাব্লিউ এক্স, ও এর পর আসে পি, আর এর পর আসে এস, এল এর পর আসে এম, ডি এর পর আসে ই, তাহলে এক্স পি এস এম ই, দেখো অপশন নাম্বার এ তেই আমাদের রয়েছে। আশা করি বোঝা গেল। চলে যাব আমি পরবর্তী প্রশ্নে। 7 নাম্বার প্রশ্ন, আবারও একটা অঙ্কের প্রশ্ন। কি আছে দেখে নাও। বলছে ইন আ স্কুল দেয়ার আর 2000 স্টুডেন্টস, একটা বিদ্যালয়ে 2000 জন ছাত্রছাত্রী আছে, 40% অফ দেম আর গার্লস, তার মধ্যে মেয়েদের সংখ্যা 40%। আচ্ছা 2000-এর 40% মানে 2000 গুণ 40/100, মানে বাই 100, দুটো শূন্য আমি কেটে দিলাম, তাহলে আমাদের দাঁড়ালো 800 জন। তাহলে 2000 জনের মধ্যে যদি 800 জন মেয়েরা থাকে, তাহলে ছেলেরা কত আছে? 2000 মাইনাস 800, মানে 1200 জন ছেলে রয়েছে। এবার আমাদের বলছে মান্থলি ফি অফ ইচ বয় ইজ 400, মানে প্রত্যেক মাসে একটি ছেলেকে 400 টাকা ফি দিতে হয়। and fee of each girl is 25% less than of a boy, বলছে যে একটা ছেলের থেকে একটা মেয়ের ফিস 25% কম। আচ্ছা 25% কম মানে কত মেয়েদের ফি? 400 টাকা ছেলেদের ফি, 25% কম, যত কম বা বেশি বলবে 100 সাপেক্ষে, যেহেতু পার্সেন্টেজ, যেহেতু 100 থেকে আমরা যোগ অথবা বিয়োগ করব। লেস বলা আছে তাহলে বিয়োগ করব, 100 বিয়োগ 25 মানে 75 বাই 100, দুটো শূন্য কাটলাম, 300, তার মানে মেয়েদের ফিস হচ্ছে 300 টাকা, ছেলেদের ফিস হচ্ছে 400 টাকা। তাহলে ভাবো যে 1200 জন ছেলে প্রত্যেকে 400 টাকা করে দিয়েছে, তাহলে মোট কত টাকা? 1200 গুণ 400। আর 800 জন মেয়ে প্রত্যেকে 300 টাকা করে দিয়েছে, তাহলে 800 গুণ 300। আমাদের কি চেয়েছে? সাম অফ ফিস অফ বয়েজ এন্ড গার্লস, টোটাল আমরা কত ফিস পাবো সেটাই তো চেয়েছে, তাহলে এটা আমরা ক্যালকুলেশন করব। জাস্ট আমাদের যোগ করাটা বাকি। তাহলে আমাদের উত্তর আসলো 7,20,000 টাকা। উত্তর হয়ে গেল অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ উত্তর। ভালো করে দেখো, অপশন নাম্বার বি তেও ঠিক একই টাইপের সংখ্যা ছিল, একটা শূন্য কম আছে শুধু। তার মানে কি এটা ইচ্ছা করেই দিয়েছে, কেউ যদি ক্যালকুলেশনে ভুল করে তাহলে অপশন নাম্বার বি উত্তর করে আসবে, ঠিক সেই জন্যই কিন্তু এটা দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখে নাও প্রত্যেকে সলিউশনটা দেখে নাও, তারপর আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে চলো একবার দেখি। 8 নাম্বার প্রশ্নের দিকে আমরা এগোই। একটা ট্রেনের প্রশ্ন আছে। আচ্ছা, ট্রেনের প্রশ্নের ক্ষেত্রে এই জিনিসটা প্রথমেই বুঝতে হবে, যখন একটা ট্রেন একটা গাছকে বা একটা পোলকে বা একটা মানুষকে পাস করে, তখন মানে কিরকম ধরনের জিনিস? যার নিজস্ব চওড়াটা, যার নিজস্ব কোনো চওড়া মাপা যায় না বা নেগলিজেবল। ট্রেনের আন্দাজে একটা মানুষের চওড়া খুবই সামান্য, একটা গাছের যতটুকু চওড়া খুবই সামান্য। সেক্ষেত্রে যখনই একটা ট্রেন একটা লোকের পাশ দিয়ে চলে যাচ্ছে, পাস করছে কতক্ষণে, অতিক্রম করছে কতক্ষণে? যতক্ষণে ট্রেনটার দৈর্ঘ্য যেতে সময় লাগছে। একইভাবে গাছের ক্ষেত্রেও, পোলের ক্ষেত্রেও। কিন্তু যদি কোনো একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে বা একটা সেতুকে বা একটা ব্রিজকে পাস করে, তখন কিন্তু ট্রেনটা নিজের দৈর্ঘ্যের পাশাপাশি তার সাথে ওই প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য বা ওই ব্রিজটার দৈর্ঘ্য বা ওই সেতুটার দৈর্ঘ্য অতিক্রম করে। এটা হচ্ছে আমাদের ট্রেনের বেসিক কনসেপ্ট। যারা আমার ট্রেনের ক্লাস দেখেছো প্রত্যেকে জানো। দেখো, the time for a train of length 130 meters running at the speed of 72 km/h to cross a bridge of length 150 meters is, বলছে কি কত সময় লাগবে একটা 130 মিটার লম্বা ট্রেনের একটা 150 মিটার লম্বা ব্রিজ অতিক্রম করতে 72 km/h স্পিড নিয়ে। এখানে আর একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, এইটা রয়েছে km/h, এটা আছে মিটারে। তাহলে আমরা কি করব? km/h কে মিটার/সেকেন্ডে কনভার্ট করব। যারা জানো না এক্ষুনি খাতায় নোট করো, km/h থেকে মিটার/সেকেন্ডে কনভার্ট করার জন্য আমাদের 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে 5/18 দিয়ে গুণ করলাম, কাটাকুটি করছি, 4 8 72, 4 5 20, এটা হচ্ছে 20 মিটার/সেকেন্ড।
এবার এর মানে হচ্ছে 20 মিটার রাস্তা যাবে 1 সেকেন্ডে, 20 মিটার যাবে 1 সেকেন্ডে। যেতে হবে কত মিটার? 150 প্লাস 130, দুটোই অতিক্রম করতে হবে। তাহলে 150 প্লাস 130 মানে 280 মিটার যেতে কত সময় লাগবে? আমরা ঐকিক নিয়ম করলে 1/20 গুণ 280, 0 0 কাটলো, 14 দুগুণি 28, তার মানে 14 সেকেন্ডে ট্রেনটা অতিক্রম করতে পারবে। উত্তর হয়ে গেল অপশন নাম্বার ডি। দেখে নাও সলিউশন। অপশন নাম্বার ডি উত্তর হয়ে গেল আমাদের ট্রেনের অঙ্কের। কি কি শিখলাম? কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। আর আমরা শিখলাম যখন একটা ব্রিজকে অতিক্রম করতে হয় তখন ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য আমাদের যেতে হয়। আবারও বলবো, তোমরা অলরেডি 8টা প্রশ্ন করে ফেলেছো, আমরা আরো প্রশ্নোত্তর করব, কিন্তু সাথে সাথে এটাই বলবো, তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে, শিখতে পারো, প্র্যাকটিস করতে পারো, তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট প্রত্যেকে করে যাবে। এটাই আমার রিকোয়েস্ট, যারা 8 নম্বর প্রশ্ন অবধি এসেছো প্রত্যেকে অন্তত একটা কমেন্ট করে যাও যে তোমাদের ক্লাসটা করতে কেমন লাগছে আর তোমরা ক্লাসটা কন্টিনিউ করতে চাইছো কিনা। এবং অনেকে অনেক ভালোবাসা দিয়েছো। আমি পঞ্চায়েতের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো তোমাদেরকে পোস্ট করছি, অনেকে অনেক ভালোবাসা দিচ্ছ যে ম্যাম এতদিন পরে এসেছেন তবু ক্লাস খুব ভালো লাগছে। অনেকে এরকম আছো যারা আমার ক্লাস দেখে বলো যে অঙ্কে আমরা বুঝতাম না কিন্তু এখন অনেক কিছু শিখতে পারছি। তো তোমাদের এই কমেন্ট গুলো পেয়ে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। এরকমই আমার পাশে থেকে যেও তোমরা সবসময় এরকম কমেন্ট করো, তাহলেই আমার মনে হবে যে আরো আরো তোমাদের জন্য সহজ করে সহজ ভাষায় অঙ্কটাকে তোমাদের সামনে আমি তুলে ধরি। ঠিক আছে, চলো দেরি না করে এবার পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন কি আছে? 9 নাম্বার প্রশ্ন কি বলছে? একটা নৌকা স্রোতের প্রশ্ন আছে। স্পিড অফ আ বোট ইন স্টিল ওয়াটার ইজ 4 কিলোমিটার পার আওয়ার। বলছে যে স্থির জলে নৌকার গতিবেগ 4 কিলোমিটার পার আওয়ার। বোটের স্পিডকে আমরা বি দিয়ে ডিনোট করি, আমি লিখলাম হচ্ছে B4। এবার বলছে স্পিড অফ কারেন্ট, কারেন্ট মানে হচ্ছে ওয়াটার, জলের গতিবেগ বলা আছে 1 কিলোমিটার পার আওয়ার, তাহলে ডাব্লিউ হচ্ছে 1। What time will it take to cover 20 kilometer if the boat moves in the direction of the current? যখনই ধরো জল এইদিকে যাচ্ছে, জল এইদিকে গতিশীল, জল যেদিকে যাচ্ছে বোটও যদি সেই দিকেই যায়, একে বলা হয় অনুকূলে যাওয়া, ইংলিশে বলা হয় ডাউন স্ট্রিমে যাওয়া, একে বলা হয় ডাউন স্ট্রিমে যাওয়া। তাহলে এই ডাউন স্ট্রিমে যখন যায়, ডাউন স্ট্রিমের যে স্পিড গতিবেগ তার সূত্র হচ্ছে বি প্লাস ডাব্লিউ। কেন এটা বি প্লাস ডাব্লিউ? তুমি ভাবো নৌকো যেদিকে যাচ্ছে জলও সেদিকে যাচ্ছে, তাহলে জল কি করবে? নৌকোকে ধাক্কা দেবে, এতে কি হবে? নৌকার স্পিড আরো বেড়ে যাবে। তাই জন্য এই ডাউনস্ট্রিম স্পিডটা হয় বি প্লাস ডাব্লিউ। তাহলে এখানে বি আর ডাব্লিউ 4 আর 1, তাহলে ডাউনস্ট্রিমের স্পিড কত? যোগ করলে 5। এবার বলেছে ডাউনস্ট্রিমে এই যে 5 কিলোমিটার পার আওয়ার স্পিড রয়েছে, এর মানে কি ডাউনস্ট্রিমে 5 কিলোমিটার যায় হচ্ছে 1 ঘন্টায়। যেতে হবে কত কিলোমিটার? 20 কিলোমিটার। তাহলে 20 কিলোমিটার যাবে কত ঘন্টায়? আমরা ঐকিক নিয়ম করতে পারি 1/5 গুণ 20, তাহলে কাটাকুটি করলে 4 5 20, 4 ঘন্টা। উত্তর হবে অপশন নাম্বার এ। দেখে নাও সলিউশন। এর সাথে সাথে আরেকটা কথাও বলবো, একটা কমেন্ট আমি তোমাদের মধ্যে দেখছি, কিছু স্টুডেন্ট এই কমেন্টটা করছো যে ম্যাম এত বড় করে করলে হবে না, আমার টাইম থাকবে না। আমি তোমাদের যে কটা অঙ্ক দেখাচ্ছি প্রত্যেকটাই শর্ট ট্রিকে দেখাচ্ছি। কিছু অঙ্ক আছে যেটা আগের ক্লাসে আমি এক্স ধরে দেখিয়েছিলাম, তার কারণ হচ্ছে এটা পঞ্চায়েতের পরীক্ষা। আমি তোমাদের এসএসসি ব্যাংক এগুলোও পড়াই, অফলাইনে আমাদের সেন্টারে সব ক্লাসেস হয়। যখনই তুমি এসএসসি বা ব্যাংকের ক্লাস করতে আসবে তোমাকে আমি আরো আরো শর্ট মেথড দেখাবো, কিন্তু পঞ্চায়েতে সেটা প্রয়োজন হয় না, কারণ পঞ্চায়েত সব ধরনের স্টুডেন্টরা এই পরীক্ষাটা দেবে। তো সবার জন্য যেটা যেটা সবাই অ্যাপ্লাই করতে পারবে পরীক্ষার হলে বসে, সেরকম নিয়ম আমি দেখাবো। এর মধ্যে কোনো স্টুডেন্টের যদি মনে হয় না ম্যাম আমি এসএসসি দেবো, আমি ব্যাংক দেবো, তারা আলাদা করে এসে ক্লাস করো, অবশ্যই বুঝতে পারবে যে শর্ট ট্রিকে আমরা কত তাড়াতাড়ি অঙ্ক করতে পারছি। এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যখন আমি তোমাদের কোনো একটা অঙ্ক বোঝাই, জেনারেলি আমার এই যে বি ডাব্লিউ প্লাস এই যে এক্সট্রা কথাগুলো আমাকে লিখতে হয়, নয়তো তোমরা বুঝতে পারবে না। তো সেই জন্য দেখতে মনে হয় যে অনেকক্ষণ ধরে ম্যাম অঙ্ক করালেন, কিন্তু সেরকম কোনোটাই না। এই প্রত্যেকটাই আমি শর্ট ট্রিকেই তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, বোঝাতে গেলে আমাদের অনেক সময় অনেক কিছু লিখতে হয়।
তো চলে আসলাম 10 নম্বর অঙ্কে। আর 10 নম্বর অঙ্কটা হচ্ছে সময় ও কার্য চ্যাপ্টার থেকে একটা অঙ্ক। যারা এখনো চ্যাপ্টারটা করনি অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো দেখে নাও, ওখানে ক্লাস করানো আছে। কারণ সময় ও কার্য চ্যাপ্টারে আমরা ইউজ করব এলসিএম মেথড, যেটা যদি করা না থাকে তাহলে বুঝতে হয়তো একটু সমস্যা হবে। অবশ্যই সেটা করে নেবে। আর আজকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এরকম অঙ্ক কিভাবে সমাধান করতে হয়। দেখে নাও কি আছে প্রশ্ন। গণেশ, রাম এন্ড সোহান টুগেদার ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 16 ডেজ। বলছে গণেশ, রাম আর সোহান একসাথে কাজ করলে কাজটা 16 দিনে শেষ হয়। আর বলছি গণেশ এন্ড রাম টুগেদার ক্যান কমপ্লিট দা সেম ওয়ার্ক ইন 24 ডেজ। আর গণেশ আর রাম কাজটা করলে 24 দিনে কাজটা শেষ হয়। আমাদের চেয়েছে দ্য নাম্বার অফ ডেজ সোহান অ্যালোন টেক্স টু ফিনিশ দ্য ওয়ার্ক। কাজটা শেষ করতে সোহানের কতদিন সময় লাগবে? তো আমরা কি করব, লসাগু করব। 16 আর 24 লসাগু হয় 48। এবার ভাগ করব, 48 ভাগ 16 3, 48 ভাগ 24 2। এগুলোকে বলা হয় এফিসিয়েন্সি, এগুলোকে বলা হয় এফিসিয়েন্সি। এই লসাগুটাকে বলা হয় ওয়ার্ক। আর এখানে আমরা কি পেয়েছি, টাইম। তাহলে টাইমের লসাগু করলাম, ওয়ার্ক পেলাম, ওয়ার্ক দিয়ে টাইম ভাগ করলে এফিসিয়েন্সি পেলাম। এবার আমাদের চেয়েছে সোহানের কত সময় লাগবে। তাহলে আমাদের দরকার কি, শুধু সোহানের এফিসিয়েন্সি। তো কি করে বার করব, দেখো 3 জনের এফিসিয়েন্সি 3, তার মধ্যে 2 জনের এফিসিয়েন্সি 2, তাহলে সোহানের এফিসিয়েন্সি কত হবে, 3 বিয়োগ 2 1। আমাদের চেয়েছে সোহানের কত টাইম লাগবে। টাইম ইকুয়ালস টু ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, প্রত্যেকেটা লিখে নেবে। তাহলে ওয়ার্ক কত আছে 48, সোহানের এফিসিয়েন্সি কত 1, তাহলে উত্তর হয়ে যাবে 48। অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন। প্রত্যেকের আশা করি বোঝা গেল একদম এলসিএম মেথডের যে বেসিক, সেখান থেকেই আমরা 10 নম্বর প্রশ্নটা সমাধান করতে পারলাম। চলে যাব আমি 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন কি আছে চলো দেখা যাক। 11 নম্বর প্রশ্ন লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে রয়েছে। লাভ ক্ষতি চ্যাপ্টারটা তোমাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। খুব তাড়াতাড়ি লাভ ক্ষতির ইন্ডিভিজুয়াল ক্লাস আমি নিয়ে আসছি। কার কার লাভ ক্ষতির ক্লাস দরকার অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। কি আছে, শপকিপার allows 20% discount on the mark price on his articles. Find the mark price of an article for which he charges rupees 740. এর মানে কি, বলছে 20% ডিসকাউন্ট দিচ্ছে, তার মানে মার্ক প্রাইস আমি যদি ধরে নিই 100 টাকা, 20 টাকা ডিসকাউন্ট দিয়ে সেলিং প্রাইস হবে তার মানে 80 টাকা। কিন্তু বলছে সেটা বিক্রি করেছে কত টাকা, 740 টাকায়। তার মানে তুলনা করব, 80 মানে হচ্ছে 740, তাহলে 100 মানে কত, আমাদের তো মার্ক প্রাইসটাই জানতে চেয়েছে। 740 বাই 80 গুণ 100। আমি এখানে একটা শূন্য কাটলাম। আচ্ছা, তাহলে আমাদের যাচ্ছে কত, 8 নং 72, এখানে 20, 8 দুগুণী 16, 40, 5 8 40, মানে 925। উত্তর হয়ে গেল অপশন নাম্বার সি, 925 টাকা। লাভ ক্ষতির বেশিরভাগ অঙ্কেই কিন্তু তোমরা যদি 100 ধরে নিয়ে করো তাহলে খুব সহজে উত্তর করতে পারবে। তাহলে এখানে আমরা কিছুই করলাম না, প্রথমে ধরে নিলাম মার্ক প্রাইসটা 100 টাকা, তাহলে 20 টাকা ডিসকাউন্ট দিয়ে 80 টাকায় বিক্রি হয়েছে। এবার আমরা অরিজিনাল ভ্যালুর সাথে তুলনা করলাম যে 80 মানে যদি 740 হয় তাহলে 100 মানে কত। আশা করি সবার ক্লিয়ার। চলে যাব আমি 12 নাম্বার প্রশ্নে। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। আর পরবর্তী প্রশ্নটা রয়েছে একটা রিজনিং। রিজনিং এ কি আছে, একটা অ্যালফাবেট সিরিজ আছে যার 4তম টার্মটা আমাদের খুঁজে বের করতে হবে। একটা জিনিস দেখো, আমরা যদি প্রথম টার্মটা দেখি, ভি থেকে জেড হচ্ছে কিভাবে, ডাব্লিউ এক্স ওয়াই, মাঝখানে 3টে অ্যালফাবেট, তারপরে জেড। একইভাবে আর থেকে ভি, ভি হচ্ছে এস টি ইউ, 3টে অ্যালফাবেট, তারপরে ভি। তাহলে একইভাবে যে রয়েছে 3টে অ্যালফাবেট পরে কে এল এম, তাহলে এন থেকে স্টার্ট হবে। পরেরটাও দেখো ও পি কিউ, তারপরে আর আসছে, তাহলে এন থেকে স্টার্ট হবে, এটা আমরা বুঝতে পারলাম। অপশন গুলো দেখো, তাহলে অপশন এ উত্তর হতে পারে না, অপশন ডি উত্তর হতে পারে না, অপশন আমাদের রইলো বি আর সি। বি আর সি অপশনটা দেখলে দেখো এন এর পরে এল আছে, তাহলে দ্বিতীয় অ্যালফাবেটটা চেক করার কোনো মানে নেই। তো আমরা কি করব, লাস্টের অ্যালফাবেটটা চেক করব, এম হবে নাকি কে হবে, তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। দেখা যাক, দেখো ও আর এস কি সম্পর্ক, পি কিউ আর 3টে অ্যালফাবেট পরে এস, আবার টি ইউ ভি 3টে অ্যালফাবেট পরে ডাব্লিউ, তাহলে 3টে করে অ্যালফাবেট পরে চলছে। আমি যদি লাস্টেরটা কে ধরি, কে এর পরে এল এম এন
তিনটে পরে ও আছে, আবার এখানে যদি জি ধরি এইচ আই জে তিনটে পরে কে, তাহলে কোনটা উত্তর হবে? অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের রাইট আনসার। জাস্ট যদি তোমরা অপশন গুলো ভালো করে দেখো তাহলে দেখবে পুরোটা করারও প্রয়োজন হচ্ছে না। যেমনটা এই অঙ্কে আমি শুধু ফার্স্টের লেটার আর লাস্টের লেটারটা দিয়েই কিন্তু উত্তর করে দিতে পারলাম। ওকে, আশা করি সবার বোঝা গেল। চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন একটা অ্যাভারেজ বা গড়ের প্রশ্ন। কি আছে দেখে নাও। বলছে দ্য অ্যাভারেজ এজ অফ এ বি ইজ 51 ইয়ার্স। এ আর বি এর গড় বয়স 51 বছর। ইফ এ ইজ 2 ইয়ার্স ওল্ডার দ্যান বি দেন দ্য প্রেজেন্ট এজেস অফ এ অ্যান্ড বি আর ইন ইয়ার্স। তাহলে প্রেজেন্ট এজেস অফ এ আর বি এর বর্তমান বয়স কত বছর? তাহলে দেখো দুজনের গড় বয়স যদি 51 বছর হয়, দুজনের মোট বয়স কত? 102 বছর। এবার বলছে এ বি এর থেকে 2 বছরের বড়, তাহলে এটা আমরা কি বার করলাম? এ প্লাস বি, এটা হচ্ছে 102। এ বি এর থেকে 2 বছরের বড়, তাহলে এর বয়স 2 প্লাস বি, এটা হচ্ছে 102। তাহলে এখানে আমরা কি পেলাম? 2 প্লাস 2b, এটা হচ্ছে 102। 102 দুইটাই সাইডে গেলে মাইনাস হবে, তাহলে 2b ইকুয়ালস টু 100। তাহলে শুধু b কত? 2 দিয়ে ভাগ করলে 50। b যদি 50 হয় তাহলে a কত হবে? 102 মাইনাস 50 মানে 52। তাহলে এর বয়স 52 বছর আর বি এর বয়স 50 বছর। উত্তর হয়ে গেল আমাদের অপশন নাম্বার এ। এবার এখানে একটু খেয়াল করো, 52 50 এখানেও আছে, 50 52 এখানেও আছে। আমাদের কি চেয়েছে? এ ও বি এর বর্তমান বয়স। এ আগে আছে, বি পরে আছে, তার মানে এর বয়সটা আগে উত্তরে হবে, বি এর বয়সটা পরে হবে। তাই জন্য 52,50 উত্তর হলো। যদি বলতো বি ও এ এর বয়স কত, তাহলে 50 আর 52, সিটা উত্তর হতো। এটা অবশ্যই সবাই খেয়াল করে অপশনটা দেখবে। ওকে, চলো এখানে আমি অনেকটা ভেঙে বুঝিয়ে দিলাম। অনেকেরই মনে হতে পারে ম্যাম এটা আরো তাড়াতাড়ি করা যেতে পারতো। অবশ্যই করা যেতে পারতো। 102 কে আমরা ভেঙে নিলেই 50 আর 52 বুঝতে পারতাম। যদি সেটা করতে পারো খুব ভালো, কিন্তু যারা বুঝতে পারছো না তাদের জন্য আমি ভেঙে দেখিয়ে দিলাম। ওকে, চলো 14 নাম্বার প্রশ্নের দিকে আমরা এবার একটু এগোই। 14 নাম্বার প্রশ্ন একটা ডিআই এর প্রশ্ন রয়েছে। কি বলছে দেখো, বলছে প্রদত্ত পাই চার্টে একটা দেশের এক বছরে বিভিন্ন যে খেলাধুলায় ব্যয়ের পরিমাণ দেখানো হয়েছে। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি পাই চার্টটা ফুটবলে 15%, হকিতে 15%, ক্রিকেটে 25%, এইভাবে দেখানো হয়েছে। যদি বছরে খেলাধুলায় মোট ব্যয় এত টাকা হয় তবে ক্রিকেট এবং হকিতে একসাথে ব্যয় কত? ক্রিকেট আর হকি মানে 25% আর 15% যোগ করলে আমাদের দাঁড়ায় হচ্ছে 25 প্লাস, আচ্ছা আমরা একটু পেনটা সিলেক্ট করে নিই, 25 প্লাস 15 আমাদের দাঁড়ায় 40%। তাহলে আমাদের যে মোট এর ব্যাপার এই বিষয়ে যে আমাদের খরচ হচ্ছে তার 40% আমাদের বার করতে হবে, মানে গুণ 40/100। দুটো শূন্য আমাদের এখানে কেটে গেল। তাহলে 4 15 60, এটুকু আমরা পেলাম। তারপরে যে কটা শূন্য বাকি আছে সে কটা শূন্য বসিয়ে দিলাম। এইটা হয়ে গেল আমাদের আনসার। কোথায় আছে? অপশন নাম্বার এ তে আছে। দেখে নাও সলিউশন। তো এই হচ্ছে আমাদের পাই চার্ট। পাই চার্ট থেকে এরকম একটা দুটো প্রশ্ন অবশ্যই আসতে পারে। এগুলোকে বলা হয় ডিআই বা ডেটা ইন্টারপ্রিটেশন। ওকে, এখানে তেমন কিছুই নেই, শুধু সলিউশনের উপরেই আমাদেরকে জোর দিতে হবে। চলে যাব 15 নাম্বার প্রশ্নে। 15 নাম্বার প্রশ্ন তোমাদের স্ক্রিনে কি আছে? একটা রেশিওর প্রশ্ন আছে, ভীষণই সহজ একটা প্রশ্ন। বলছে a:b যদি 4:5 হয় আর b:c যদি 10:17 হয় তাহলে a:c কি হবে? যদি কখনো প্রথম টার্ম আর লাস্ট টার্মের রেশিও চাই, কি করবে? ভগ্নাংশগুলো লিখবে আর গুণ করে দেবে, মানে 4/5 আর 10/17 গুণ করে দাও। 5 দুগুণে 10, আর কিছু কাটছে না, তাহলে 4 দুগুণে 8, 17 একে 17, উত্তর হয়ে যাবে 8:17। তাহলে যখনই আমাদের প্রথম টার্ম আবার শেষ টার্মের রেশিও চাইবে আমরা ভগ্নাংশগুলো লিখবো আর গুণ করে দেবো, আর কিচ্ছু আমাদের ভাবতে হবে না।
চলে যাচ্ছি 16 নাম্বার প্রশ্নে। 16 নাম্বার প্রশ্ন রয়েছে একটা নাম্বার সিরিজের প্রশ্ন। আচ্ছা, এটা আমি তোমাদের একটু টাইম দেবো, প্রত্যেকে বলো 16 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে। তোমাদের একটু টাইম দিলাম, প্রত্যেকে একবার চেষ্টা করো তো, আশা করি সবাই পারবে। এরকম ধরনের প্রশ্নে আমরা যদি দেখি সংখ্যাগুলো কাছাকাছি আছে, আমাদের শুরু করা উচিত বিয়োগ করা থেকে। 8 বিয়োগ 3 করলে 5 পাওয়া যায়, 15 বিয়োগ 8 করলে 7 পাওয়া যায়। 5 আর 7-এর পরে বিজোড় সংখ্যা কি আসে আমাদের? 9। তাহলে এখানে যদি 9 হয়, 15 আর 9 যোগ করলে হবে 24। 9-এর পরে আসে 11। দেখো 24 আর 11 যোগ করলে 35 মিলে গেল। তাহলে অপশন নাম্বার সি 24 হয়ে যাচ্ছে রাইট আনসার। আশা করি প্রত্যেকে কমেন্ট করে দিয়েছো, আর যারা বুঝতে পারোনি এইমাত্র শিখে নিলে, আশা করি আর ভুল হবে না। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, মানে 17 নাম্বার প্রশ্নে। কি আছে? দেয়ার আর 1400 স্টুডেন্টস, 1400 স্টুডেন্ট ছিল in a school. 25% of those wear spectacles and 2/7 of those wearing spectacles are boys. বলছে এই যে আমাদের 1400 স্টুডেন্ট ছিল, তার মধ্যে 25% ছাত্র, 1400-র 25% ছাত্র বা ছাত্রছাত্রী কি পরে? চশমা ব্যবহার করে। আর যারা চশমা ব্যবহার করে তার 2/7 ছেলে। তাহলে হাউ মেনি গার্লস ইন দ্য স্কুল ওয়্যার স্পেকটাকলস? তাহলে কতজন মেয়ে চশমা ব্যবহার করে? তাহলে 1400-র 25% আগে আমরা দেখি যে কতজন চশমা পরে। 25% মানে হলো 1/4, কাটাকুটি করলে দাঁড়াচ্ছে 350। তাহলে 350 জন চশমা পরে। এই 350 জনের মধ্যে যদি 2/7 ছেলে হয়, তাহলে কত অংশ মেয়ে? 7 জনের মধ্যে 2 জন ছেলে, তাহলে কতজন মেয়ে? 5 জন। তাহলে আমরা ডাইরেক্টলি বলবো 5/7 মেয়ে যারা চশমা পরে। এবার কাটাকুটি করছি, 50 গুণ 5 করলে 250। 350 জনের মধ্যে 250 জন মেয়ে এমন যারা চশমা পরে। অপশন নাম্বার এ হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন, এই হয়ে গেল আমাদের আনসার। একদম সোজা একটা প্রশ্ন ছিল, আশা করি সবাই বুঝতে পেরেছো। চলে যাব 18 নম্বর প্রশ্নে। 18 নম্বর প্রশ্ন কি আছে তোমাদের স্ক্রিনে দেখে নাও। বলছে a man bought 4 dozen eggs at ₹24 per dozen. বলছে একটা লোক 4 ডজন ডিম কিনেছে, যেখানে 1 ডজন ডিমের দাম ছিল 24 টাকা। and 2 dozen eggs at ₹32 per dozen. আর একটা দোকান থেকে 2 ডজন ডিম কিনেছে, যেখানে দাম ছিল প্রত্যেক ডজনের 32 টাকা। টু গেইন 20% অন দ্য হোল, পুরোটাই তাকে যদি 20% লাভ করতে হয়, হি শুড সেল দ্য এগ অ্যাট, তাহলে প্রত্যেক ডজন কত টাকায় সে বিক্রি করবে? প্রত্যেক ডজন কেন বললাম? কারণ অপশনগুলো দেখো পার ডজন দিয়ে আছে। তো প্রথমত লোকটা 24 টাকা একটা ডজনের দাম যেখানে বলছিল, সেখান থেকে 4 ডজন কিনেছে। তাহলে 4 ডজনের দাম কত পড়েছে? 96 টাকা। আবার আরেক জায়গায় যেখানে 32 টাকা ডজন বলছিল, সেখান থেকে 2 ডজন কিনেছে, তার মানে সেখানে দাম পড়েছে 64 টাকা। তাহলে লোকটা মোট ডিম কিনেছে কত টাকা দিয়ে? 96 যোগ 64, তার মানে আমাদের এখানে 160 টাকা দিয়ে লোকটা মোট ডিম কিনেছে। এবার এই 160 টাকা দিয়ে ডিম কেনার পর 20% লাভ করতে হবে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? গুণ 120/100, দুটো শূন্য আমরা কেটে দেব। 6 বারং 72, 2 হাতে 7, 12 1 12 আর 7 19, তাহলে 192 টাকায় আমাদের ডিমগুলো বিক্রি করতে হবে। টোটাল সে মোট কত ডজন ডিম কিনেছে? 4 ডজন আর 2 ডজন, মানে 6 ডজন। তাহলে 6 ডজন যদি 192 টাকায় বিক্রি করতে হয়, তাহলে 1 ডজন কত টাকায় বিক্রি করতে হবে? 6 দিয়ে ভাগ করে দিচ্ছি, 3 6 18, 6 2 12, তাহলে 32 টাকা পার ডজন করে বিক্রি করতে হবে। অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন, প্রত্যেকে সলিউশন দেখে নাও। ক্লিয়ার? চলে যাই পরবর্তী প্রশ্নে। 19 নাম্বার প্রশ্ন তোমাদের স্ক্রিনে কি আছে দেখো। P's salary is 25% higher than Q. What percentage is Q's salary
লোয়ার দ্যান দ্যাট অফ পি। আচ্ছা, এই অঙ্কটা আমরা 100 ধরে করতে পারবো। বলছে পি এর স্যালারি কিউ এর থেকে 25% বেশি, তাহলে কিউ এর স্যালারি যদি আমি 100 টাকা ধরে নিই, পি এর স্যালারি 25 টাকা বেশি মানে 125 টাকা। এবার আমাদের চেয়েছে তাহলে কিউ এর স্যালারি পি এর থেকে কত পার্সেন্ট কম, কিউ এর কত কম, 25 টাকা কম। কার তুলনায় বলেছে, এবার পি এর তুলনায়, তাহলে 25 কম 125 এর মধ্যে, তাহলে 100তে কত? আমরা এখানে জানি 5 25 125 আর 5 20 100, তাহলে উত্তর হয়ে যাবে 20% কম। অপশন নাম্বার এ হয়ে গেল রাইট আনসার। দেখে নাও সলিউশন। ঠিক আছে, যেমনটা বলেছি এই টাইপের কোশ্চেন 100 ধরে করলে খুব সহজে আমরা করতে পারবো। 20 নাম্বার প্রশ্ন কি বলছে তোমাদের স্ক্রিনে দেখে নাও। বলছে এ বি এন্ড সি ক্যান ওয়ার্ক টুগেদার ফর ₹550, 550 টাকার জন্য এবিসি একসাথে কাজ করছে। এবার এ এন্ড বি টুগেদার আর ডু 7/11 অফ দ্য ওয়ার্ক। এ আর বি দুজনে মিলে একসাথে 7/11 কাজ করেছে, মানে মোট কাজ 11, তার মধ্যে 7 করেছে এ আর বি একসাথে। দ্য শেয়ার অফ সি শুড বি, তার মানে সি কতটা করেছে, 11 বিয়োগ 7 মানে 4/11। যদি আমি রেশিও করি 7:4 রেশিওতে ওরা কাজ করেছে। এবার যে রেশিওতে ওরা কাজ করবে সেই রেশিওতেই ওরা টাকা পাবে। তাহলে 550 টাকা ওদের দুজনের মধ্যে যদি ভাগ হয়, সি কত টাকা পাবে, 550 গুণ 4/7 যোগ 4 11, কাটাকুটি করলে 50, 50 গুণ 4 মানে 200 টাকা। তাহলে সি পাবে 200 টাকা। অপশন নাম্বার এ হয়ে গেল আমাদের রাইট আনসার। যখনই আমাদের টাকা ভাগ করতে হবে, মোট কত কাজ হয়েছে বা এফিসিয়েন্সি যদি বলা থাকে, এফিসিয়েন্সির রেসপেক্টে আমাদের টাকাটা ভাগ করে দিতে হবে। ঠিক আছে, চলো এর সাথে বলে রাখি, যারা মনে করছো যে আমাদের অফলাইনে ক্লাসে তোমরা যুক্ত হতে চাও, অফলাইনে কিসের ক্লাস হয় সেটাও বলে রাখছি। এসএসসির যে কোনো পরীক্ষার জন্য, মানে এসএসসি তুমি যদি স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে সিএইচএসএল, সিজিএল, এমটিএস যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাইছো বা ব্যাংকিং এর জন্য প্রিপারেশন নিতে চাইছো, সেগুলোর জন্য আমাদের ইন্ডিভিজুয়াল ক্লাসেস রয়েছে। এছাড়া রয়েছে ডব্লিউবিসিএস এর জন্য ক্লাস। তো এর জন্য তোমাদের কি করতে হবে, একটু একটা কল করে নিতে হবে। তোমরা যে লোকেশনে রয়েছে না কেন, তার কাছাকাছি যে সেন্টারটা পড়ছে সেখানেই তোমরা কল করতে পারো। তোমরা যদি বারাসাতের কাছাকাছি থেকে থাকো, তাহলে বারাসাতের নাম্বার হচ্ছে 9088890080। এই নাম্বারে কল করে তোমাদের যা জিজ্ঞাসা আছে জিজ্ঞাসা করে নাও এই কোর্সের সম্পর্কে। যদি তুমি কলকাতার কাছাকাছি থেকে থাকো, তাহলে 9088890035 এই নাম্বারে কল করে তোমরা একটু কথা বলে নাও কোর্সের বিষয়, এবং আমাদের সামনে সরাসরি সামনে বসে ক্লাস করো এবং তোমাদের ডাউট গুলো জিজ্ঞাসা করে নাও। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। জ্যামিতি থেকে একটা প্রশ্ন এসেছে, যদিও তোমাদের সিলেবাসে জ্যামিতি নেই, তবুও দেখো একটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারেই দিয়ে দিয়েছে। বলছে এবিসি হচ্ছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, মানে হচ্ছে সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের 3টে বাহু সমান, তার হাইট যদি 3√3 হয়, তাহলে লেন্থ কত? হাইটের একটা ফর্মুলা আছে, √3/2 ইন্টু সাইডকে আমি এ লিখলাম। এটা যদি 3√3 এর সমান হয়, তাহলে √3 আর √3 কেটে যাবে, এ কত হবে, দুইটাই সাইডে আসলে গুণ, 3 দুগুণী 6, তাহলে লেন্থ কত, 6 সেন্টিমিটার। কে করতে পারবে, যে সূত্র জানবে সেই করতে পারবে। তো অবশ্যই প্রিভিয়াস ইয়ারে যখন এই প্রশ্নটা এসেছে, আমাদের জ্যামিতিও একটু হলেও পড়ে যেতে হবে, জ্যামিতির সূত্রগুলো আমাদেরকে জেনে যেতে হবে। জ্যামিতির ক্লাস খুব তাড়াতাড়ি আমি করাবো। ঠিক আছে, চলো চলে যাচ্ছি 22 নাম্বার প্রশ্নে। কি বলছে, the price of a chair is ₹500. It has been sold at 2 successive discounts of 10% each. What is its selling price? তাহলে সেলিং প্রাইস কি? 500 টাকা দাম ছিল, প্রথমবার 10% ডিসকাউন্ট দিয়েছে, তার মানে কত পার্সেন্টে বিক্রি করেছে, 90%। পার্সেন্ট মানে বাই 100। আবার 10% ডিসকাউন্ট দিয়েছে, মানে আবার 90%, 90/100। জাস্ট কাটাকুটি করো, এখানে কাটলো আর এখানে দুটো শূন্য কাটলো। কি কি থাকলো, 9 নং 81 গুণ 5, গুণ করলে আসছে 5 একে 5, 5 আটে 40, 405 টাকায় বিক্রি হয়েছে। একদম সিম্পল মেথড বললাম, সাকসেসিভ এখানে শেখালাম না, সাকসেসিভের আরো অঙ্ক আসতে পারে, তার জন্য আমি আলাদা করে শেখাবো, কিন্তু এই অঙ্কটা সব থেকে সিম্পল মেথডে তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে, চলো
23 নাম্বার প্রশ্ন বলছে দ্য পার্সেন্ট প্রফিট মেড when an article is sold for rupees 78 is twice as much as when it is sold for rupees 69. The cost price of the article is, আচ্ছা আমি ধরে নিলাম কস্ট প্রাইস কে সিপি লিখছি, ঠিক আছে, কস্ট প্রাইস কে আমি সিপি দিয়ে ডিনোট করছি। বলছে যখন জিনিসটা 78 টাকায় বিক্রি হয়েছিল তখন যে লাভটা হয়েছিল, পার্সেন্টেজ প্রফিট মেড when an article is sold for rupees 78, তাহলে পার্সেন্টেজ প্রফিট কত হয়েছিল 78 মাইনাস সিপি, এটা প্রফিট হয়েছিল কার উপরে, সিপির উপরে, ইনটু 100। এটা কিসের সমান ছিল, is twice, কার দ্বিগুণের সমান ছিল, কার, as much as when it is sold as rupee or rupees 69, মানে 69 মাইনাস সিপি বাই সিপি ইনটু 100 এর সাথে আমাদের সমান ছিল। তো দেখো সিপি আর সিপি কাটতে পারবো, 100 আর 100 কাটতে পারবো, থাকলো কি আমাদের 78 মাইনাস সিপি, এখানে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে থাকে হচ্ছে 138 মাইনাস 2 সিপি। এই মাইনাস 2 সিপিটা এই সাইডে গেলে প্লাস 2 সিপি হবে, 2 সিপি থেকে একটা সিপি বাদ গেলে শুধু সিপি থাকবে, 138 থেকে 78 যদি বাদ চলে যায় তাহলে আমাদের থেকে যাবে 60, তাহলে সিপি কত, 60 টাকা। অপশন নাম্বার এ হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন, প্রত্যেকে সলিউশন দেখে নাও। এটাও লাভ ক্ষতি থেকে একটা অঙ্ক, বুঝতেই পারছো লাভ ক্ষতি চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। চলে যাচ্ছি 24 নম্বর প্রশ্ন, বলছে ইন আ ভিলেজ পঞ্চায়েত সোসাইটি 600 names are enlisted as below poverty level. If 20% of the villagers are below poverty level, the total number of villagers is, বলছে যে একটা ভিলেজে, একটা গ্রামে 600 জনের নাম এই বিলো পভার্টি লেভেলে লিস্টেড আছে। 20% ভিলেজার যদি এরকম হয়, তার মানে টোটাল ভিলেজার যদি 100 হয় তার মধ্যে 20 জন হচ্ছে এই বিলো পভার্টি লেভেল, আর এই 20-র ভ্যালু অ্যাকচুয়ালি বলা আছে কত জনের নাম, 600 জনের নাম। তাহলে 20 মানে যদি 600 হয়, 1 মানে কত, 20 দিয়ে ভাগ করলে 30। চেয়েছে আমাদের কি যে ভিলেজারের সংখ্যা কত, আমরা কত ধরেছি 100, তাহলে 100 মানে কত 3000, তাহলে 100 গুণ 30 3000, উত্তর হয়ে গেল অপশন নাম্বার ডি। দেখে নাও সলিউশন, পার্সেন্টেজ থেকে, পার্সেন্টেজের একদম বেসিক থেকে এই প্রশ্নটা। এবার আমাদের লাস্ট কোশ্চেন 25 নাম্বার প্রশ্ন, তবে এইটার আনসার আমি বলবো না, প্রত্যেকে এটার আনসার কমেন্ট করো, প্রত্যেকে এটার আনসার কমেন্ট করো, এটা হোমওয়ার্ক থাকলো। আর একটা কথা এখানে বলে রাখি যে এটার আনসার কমেন্ট করবে, আর আগের দিনে তোমরা যদি দেখো যে আমি পঞ্চায়েতের সবকটা সিটি করাচ্ছি, যেখানে সবকটা পোস্টের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাচ্ছি, তো আমি আগের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা করিয়েছি সেখানেও এই সেম প্রশ্ন এসেছিল। তো প্রত্যেকে কমেন্ট করবে, আমি বলে দেবো কার ঠিক হচ্ছে কার ভুল হচ্ছে, আর যারা বুঝতে পারবে না সলিউশনটা তাদের জন্য আগের ভিডিওটা দেখতে হবে, আগের ভিডিওতে এটা করে দেওয়া আছে, প্রত্যেকে সেখান থেকে দেখে নেবে। তো এই ছিল আজকের 25টা প্রশ্ন, আশা করি সবার ভীষণ ভালো লাগলো, আর সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করতে থেকো। থ্যাংক ইউ।